নানা রকম খবরাখবর, তবে ঘুরে ফিরে দেশেরই খবর এবং একই সাথে ইরান যুদ্ধের খবর আছে। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। কামরুজ্জামান রতন, আপনার কাছে আসলে প্রশ্নটি রাখতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জানিয়েছেন যে পুলিশের যে পোশাক বর্তমানে রয়েছে তাতে বাহিনী সন্তুষ্ট নয়, হয়তো এটি পরিবর্তন করা হবে এবং বলা হচ্ছে ঐতিহ্যবাহী যে কোনো একটি আগের যে পোশাক তার যে কোনো একটি হয়তো আবারও ফিরে আসতে পারে। কিন্তু প্রশ্নটি হচ্ছে পোশাক পরিবর্তন করলেই কি বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে? দেখেন, পোশাক পরিবর্তন মাত্র একটি অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আবুল কালাম ভাই ওনারা দায়িত্বে ছিলেন, এই পুলিশদের সাথে কথা বলেই বা তাদের একটা সিলেকশনের কিন্তু ব্যাপার ছিল। মোট কথা, আমরা দু একজন পুলিশ কর্মকর্তা, আমাদের ছোট ভাই বা বন্ধু বান্ধব আছে, আমরা তারা বলেছি তারা সন্তুষ্ট নেই। এটা আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা আমি আপনাকে বললাম। এখন দেখেন, সারা দেশে এই পুলিশের ড্রেস পরিবর্তন করতে গিয়ে সরকারের একটা বিপুল অংশ এখানে কিন্তু আমাদের গচ্চা গেল। আমার মনে হয় যে কোনো জিনিস করার আগে আমরা যদি সবাইকে একীভূত করে, আমরা যদি সবার কনসেন্ট নিয়ে আমরা যদি পরিবর্তিত, যেটা গত ফ্যাসিস্টরা আমরা যেটা তাদের পোশাকের মধ্যে নয়, তাদের মনোজগতে, তাদের মানসিকভাবে তারা যে একটা ট্রমাটাইজ এবং তারা যে আজ্ঞাবহ একটা অফিসার ছিল, যে যার জায়গা থেকে শুধুমাত্র এক ব্যক্তির অপকর্মগুলোকে দায় সারা গোছানো, তারা অপকর্ম যেভাবে জায়েজ করার জন্য যারা যেভাবে রাজপথে বিভিন্নভাবে আমাদের যারা নেতাকর্মী, যারা আমরা প্রতিবাদী ছিলাম, সবাইকে যেভাবে নির্যাতন করেছে। সুতরাং আমার এই পুলিশ ভাইরাই তো দেশ চালাবে। এখানে যারা অন্যায়টা করেছে তাদের এই সেই সমাজ আসতে হবে যে এই অন্যায়টা আমরা গত সরকার আমরা করেছি এবং যেটা করেছি সেটা জনগণের অবিচার করেছি, এই তাদের মানসিকভাবে তাদের এটা উপলব্ধিতে আনতে হবে। তারপরে যারা যারা এই ওই সরকারে কাজ করেছে এবং এখনো যারা সার্ভিং, আমার মনে হয় তারা যদি লজ্জিত হয় এবং তাদের অতীতের জন্য যদি তাদের বিবেক বোধ থেকে তারা যদি মনে করে যে না, এই ভুল থেকে আমরা আর ভবিষ্যতে কোনো ভুল করবো না, এটা প্রথম তাদের অ্যাডামেন্ট হতে হবে। এবং তারা এইখানে যদি তারা এই ডিসিশনটা নেয় যে আমরা আর কারো অন্যায় কোনো ডিসিশন আমরা পালন করতে গিয়ে আমরা মানুষকে অধিকার হারা করবো না, এটা হল প্রথম ডিসিশন। আর যেটা পোশাক পরিবর্তন, দেখেন আমি এক জায়গায় আপনার সামনে কথা বলছি, আমার কিন্তু একটা ড্রেস কোডের একটা ব্যাপার আছে, আমাকে মানুষ দেখছে, আমি কোনটাতে আমি কমফোর্ট ফিল করব, এটা কিন্তু আমারও একটা স্বাধীনতার ব্যাপার থাকবে, আমারও একটা রুচিবোধের ব্যাপার থাকে। আমাকে যেন যে কোনো জায়গায় ড্রেস পরিয়ে কিন্তু আমাকে যদি কাজটা করতে দেয়, আমার মনে হয় আমার কনসেন্টটা নিলে আজকে এই একটা এত বড় একটা রাষ্ট্রীয় কোষাগারের একটা গচ্চা যেত না। কিন্তু যেই পরিবর্তনটা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই ওইখানে ওনাদের যত আজকে প্যারেডে গেলেন, ওখানের তাদের সাথে কথা বলেই কিন্তু তাদের মনোভাবটা জেনেই কিন্তু উনি বাস্তবতা নিরিখে কিন্তু পরবর্তী ডিসিশনটা উনি নেবেন। তা আমার মনে হয় প্রথম হলো ড্রেসটা পরিবর্তন, সেটা হলো একটা আমাদের এটা কোনো আদর্শের বর্ম নয়, কিন্তু একজন পুলিশ অফিসার মনে করতে হবে যে আমি কি দায়িত্বটা নিয়ে রাষ্ট্রকে সার্ভ করব। সেইখানে যে দলই সরকারে থাকুক, আমার মনে হয় সেখানে যেটা ন্যায়, যেটা সত্য এবং ন্যায়ের পক্ষ সমর্থন করতে গিয়ে এবং সাধারণ মানুষকে অধিকার দিতে গিয়ে আমার যতটুকু করা উচিত, আমার বিবেকের কাছে আগে আমি জয়যুক্ত হতে চাই। আবু বকর মোল্লা, আপনি কতটুকু একমত জনাব রতনের সাথে যে পোশাক পরিবর্তনই নয়, তার পাশাপাশি আসলে একজন পুলিশকে তার নৈতিকতা, তার কাজের প্রতি দায়িত্বশীলতা সেটি নিশ্চিত করা, কিন্তু যেটি আমরা আসলে যুগের পর যুগে দেখে এসেছি যে দলীয়করণ, রাজনীতিকরণ অথবা ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে এই রাষ্ট্রীয় বাহিনীকে। সেখান থেকে আসলে আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে এই আশঙ্কা কি থাকবে, নাকি আসলে আমরা কিছুটা হলেও সেখান থেকে সরে আসছি বা আসবো? ধন্যবাদ। দেখুন, পুলিশ বাহিনী বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশের নিরপেক্ষ অবস্থান নেওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রাথমিক কাজ। আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, ইফ পুলিশ ইজ নট রিফর্মড এবং পুলিশ যদি সত্যিকার অর্থে নিউট্রালিটি, ইন্ডিপেন্ডেন্স মেনটেন না করে, সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। যেটি রতন ভাই এবং আরো যেটি বলা হলো যে একটি মানে আমরা একটি বড় উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে, বড় পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা করেছি। সেটি যদি সফল হতে হয়, শুধুমাত্র কসমেটিক পুলিশের মধ্যে চেঞ্জ করলেই হবে না। পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করা
এটি কোনো খুব বেশি মৌলিক ব্যাপার নয়। মৌলিক ব্যাপার হচ্ছে সত্যিকার অর্থে পুলিশ বাহিনীতে দক্ষ, যোগ্য, কম্পিটেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানসিকতার মানে লোকজনদেরকে পদায়ন করা হয়েছে কিনা। আইজিপি, ডিআইজি, এআইজি তাদেরকে কি দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে নাকি তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে? দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে দেশে থাকি এদেশে যাদেরকে নিয়োগ দেওয়া হয় পলিটিক্যাল কোনো সংশ্লিষ্ট নেই এবং পলিটিক্যাল কোনো কারণে তাদেরকে চুজ করা হয় না। বা দুঃখজনক হলেও সত্য, পুলিশ বাহিনীতে আগের সরকারের সময়ও যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, বর্তমান সময়ে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, আই ভেরি মাচ ডাউট মানে অনেককেই কম্পিটেন্সের ভিত্তিতে, তাদের সিনিয়রিটির ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে, তাদের অতীত রেকর্ডের ক্লিন ইমেজের ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা আমার এ ব্যাপারে সন্দেহ রয়েছে। যদি সেটি না হয়ে থাকে, শুধুমাত্র পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে আপনার আমাদের বাংলাদেশের সকলের যেটি ইন্সপিরেশন, দ্যাট শুড বি নিউ বাংলাদেশ, এই উদ্দেশ্য লক্ষ্যটি সম্ভবত সফল হবে না। এটি হবে খুবই দুঃখজনক। আমি শুধুমাত্র ইউনিফর্ম চেঞ্জের পক্ষে নই, আমি মানে আপনি আশঙ্কা করছেন যে আসলে এই ধরনের যে ধারা আমরা এর আগে দেখে এসেছি, দলীয়করণ বা অথবা সরকারের পক্ষে আসলে রীতিমতো কাজ করছে একটি রাষ্ট্রীয় এই নিরাপত্তা বাহিনী, আপনি দেখছেন কি সামনের দিনগুলোতে সে একই অবস্থায় থাকবে পুলিশের? আমি অনেকটা সন্দিহান যে যোগ্যতা কম্পিটেন্সের ভিত্তিতে পদায়ন হচ্ছে না এবং হয়নি। ধন্যবাদ। কামরুজ্জামান রতন, আসলেই কি যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না? আবু বকর ভাইয়ের সাথে, উনি লন্ডনে থাকেন, আমাদের বিদেশ যাওয়ার অভিজ্ঞতা খুব বেশি। বিশেষ করে বিদেশে গিয়ে আমরা একটা পরিবর্তন না, ওইটা আমরা যে দেখি, এই পুলিশ বাহিনী ধরেন আমরা সৌদি আরবের কথা বলি বা আরব বিশ্বের কথা বলি, বা এই যে উনি লন্ডনে থাকেন, পৃথিবীর যে কোনো দেশে যে একটা পুলিশ একটা কথা বললো, সে কিন্তু ডিজার্ম, তার কাছে কোনো অস্ত্র নেই, সে একটা কথা বললো, বাকি 100 পুলিশ ওটাকে ফলো করলো। এবং আমি মনে করলাম যে ধরো সৌদি আরবে গেলাম, একটা পুলিশ এদিক যেতে দিচ্ছে না, আমি আরেকটা পুলিশের কাছে সেম কথাটা বললাম যে না, দেখলাম বোধহয় উনি আমাকে ডিসফেভার করলো, সে হয়তো আমাকে একটু ফেভার করলো, যে না, ওই যে একটা ব্যক্তি, তারা কিন্তু এত মোটা সোটা না, কিন্তু দেখেন তাদের নৈতিকতা এবং তাদের আইনটাকে এতভাবে তারা ফলো করে, কোনো মানুষের পক্ষে, এক ব্যক্তি বলেছে সে ছোট্ট একটা কনস্টেবল লেভেলের যদি হয়ে থাকে ওইটা সবাই মানতেছে এবং আমরা গিয়ে কিন্তু ওইটা মানতে আমরা বাধ্য। কিন্তু কেন জানি নিজের দেশের প্রতি, এই পুলিশদের প্রতি এই শ্রদ্ধাবোধটা বা এই কনফিডেন্সটা আমাদের এখনো আসেনি। আমার মনে হয় পুলিশ তার দায়িত্ব থেকে যদি তার ভিতরে নিরপেক্ষতা, যেটা বারবার কম্পিটেন্ট হিসাবে যোগ্যতা এবং একটা পুলিশের কাছে আমি ন্যায় বিচার পাবো, এই জিনিসটা যখন আমি নাগরিক হিসাবে আমি আশ্বস্ত হব, আমার মনে হয় আমার ভিতরেও এবং নিজ দেশের মধ্যে আমার মনে হয় পুলিশের প্রতি এবং পুলিশের আইনটাকে মেনে নেওয়ার যে আমাদের প্রবণতা, এইটার প্রতি আমাদের সবাই ইউজ টু হওয়া উচিত। আমি মনে করি পুলিশের আইন দেওয়া নয়, যেমন পুলিশকে পোশাক পরিবর্তন করে রাষ্ট্রটাকে আমি ওইভাবে পরিবর্তন করতে পারবো না, তেমনি পুলিশের আইন যেটা আছে, আইন সঠিক প্রয়োগ করবে এবং নাগরিক হিসাবে আমি আইনের মধ্যে থেকে আমি ন্যায় বিচার পাবো। এটি হয়তো আপনি পুলিশের নিয়োগ অথবা প্রক্রিয়া সম্পর্কে বলছেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা সাধারণ দৃষ্টিতে যেটা দেখি যে পুলিশ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না, তাকে আমরা আলাদাভাবে, কারণ পুলিশ তো শুধু সরকারের দল না, সে তো রাষ্ট্রের সাধারণ মানুষের, জনগণের নিরাপত্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল কিছু সে নিয়ন্ত্রণ করবে। গেল সময়গুলোতে আমরা আসলে এটি দেখে অভ্যস্ত হয়েছি যে এটি পুরোপুরি একটি সরকারের অংশ হিসেবে কাজ করেছে, যার জন্য সাধারণ মানুষরাও কিন্তু, শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরা না, সাধারণ মানুষরা কিন্তু নানা সময়ে মামলা মোকদ্দমায় নানাভাবে কিন্তু হয়রানির শিকার হয়েছে। আমরা এখন যেহেতু আপনারা সরকারে আছেন, আমরা সাধারণ মানুষ হিসেবে যে কথাটা আসলে সবাই জানতে চায় যে আমরা এই বাহিনীকে সামনের দিনগুলোতে এভাবে আর দেখব না, সেই নিশ্চয়তা আসলে বর্তমান সরকার দিতে পারে কিনা। আমি রতন ভাই কথা বলেছেন, আমাকে যদি রতন ভাই একটু সুযোগ দেন, আমি একটু জি আমি বলবো। দেখুন, আমরা যে উপস্থাপিকা উপস্থাপিকা যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট প্রশ্ন উনি করেছেন। দেখুন, যদি সরকারের সত্যিকার অর্থেই পুলিশ বাহিনীকে
একটি ফাংশনিং পুলিশ বাহিনীতে রূপান্তর করতে চায় জনগণের কল্যাণের স্বার্থে, তাহলে সরকার যে পদায়নগুলো করেছে, যাদেরকে নিয়োগ দিয়েছে, যাদেরকে বদলি করছে, যাদেরকে পদোন্নতি করছে, তাদেরকে তো দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়াটি ঠিক হয়নি। তাদের কম্পিটেন্সের ভিত্তিতে এবং তাদের পাস্ট রেকর্ড ক্লিন ইমেজের ভিত্তিতে নিয়োগ দেওয়া দরকার ছিল। কিন্তু আমি বলবো না কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এটি কামরুজ্জামান ভাই রাজনীতি করেন, দর্শক শ্রোতারা যারা রাজনীতি মানে পুলিশ বাহিনীর এই নিয়োগগুলোর ব্যাপারে খোঁজখবর রাখেন, তারা অনেকেই জানবেন যে এখানে কম্পিটেন্সের ভিত্তিতে অনেক নিয়োগ হয়নি, এখানে দলীয় আনুগত্য, এবং দুঃখজনকভাবে বলতে হয় এখানে শুধুমাত্র দলীয় আনুগত্য নয়, আরো অন্য কিছু লেনদেনও হয়তো হয়েছে বলে পত্র পত্রিকায় লেখা হচ্ছে। সেটি খুবই দুঃখজনক। 24-এর এই বিপ্লবের পরে বাংলাদেশের পুলিশ বাহিনীর এই যে মানে মিসম্যানেজমেন্ট আমি বলবো, এবং দলীয় আনুগত্যের ভিত্তিতে পদায়ন বলবো, সেটি 24-এর অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল নেই, সামঞ্জস্যপূর্ণ নেই বলে আমার অভিমত। ধন্যবাদ। আমি সত্যিকার অর্থে কি কাউকে দোষারোপ করে এটা কিন্তু সমস্যার সমাধান হবে না। আপনার যদি পার্টিকুলার কোনো যদি স্পেসিফিক কারো ব্যাপারে যে এই পুলিশটার এই যোগ্যতাটা ছিল, তাকে বাইপাস করে অমুককে দেওয়া হয়েছে। আপনি দেখেন রাষ্ট্রটা কিন্তু আপনি আমেরিকার প্রশাসন দেখেন, যখন চেঞ্জ হয় তখন আমি জানতে চাই আপনার কাছে কোনো ইনফরমেশন নাই? আমি আপনাকে একটা কথা বলি, এখানে আপনার আমি ডিবেট করে আমি এই সমস্যার সমাধান আমি কেউ করতে পারবো না। আপনি দেখেন পৃথিবীতে যতগুলো উন্নত রাষ্ট্রই বলেন, যখন যে রাষ্ট্রটার রেজিমটা চেঞ্জ হয়, সে কিন্তু তার নিজের মতো করে একটা কাঠামো সে তৈরি করে। এই অবকাঠামো তৈরি করতে গিয়ে আমি বলি না যে শতভাগ কম্পিটেন্ট বা যারাই যোগ্য ছিল, সৎ ছিল, তাদেরকেই এটা করা হয়। কিন্তু আপনি আবার একটা কথা চিন্তা করেন, দেখেন 17 বছর যাদেরকে একেবারে চাকরিচ্যুত করে রাখা হয়েছিল, তাদের মধ্যে কি যোগ্যতা সম্পন্ন লোকগুলো ছিল না? এখন তাদেরকে যদি আইনের মধ্যে দিয়ে, অনেকে হাইকোর্টে জয়লাভ করার পরে কিন্তু আর চাকরিতে ফিরেছে, আপনি কি মনে করেন ওই 17 বছর রেজিউমটা যদি আপনার সঠিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র না করে হয়ে থাকে, তো ওই রাষ্ট্রে যে যার উপর অন্যায় হয়েছে, একটা বেবিচার হয়েছে, সে যদি আইনগতভাবে চাকরিটা ফিরে পেয়ে, কেউ তো তার পেনশনের সমুদ্র টাকা পাচ্ছে, আবার যার এইজ আছে সে এটা পাচ্ছে, এটা যদি তাকে দলীয় মানদণ্ডে তাকে যদি দেয়া হলো, এটা যদি আপনি বলেন, আপনি বলতে পারবেন, আপনি তাহলে বলেন তো 17 বছর যাদেরকে দিয়ে সরকার চলেছে, এই সরকার এসে কোনো নিয়োগ দিতে পেরেছে? এই 17 বছর ওই লোকগুলোই কিন্তু এই পাপিষ্ট সরকারকে কিন্তু তারা কিন্তু দানব বানিয়েছিল। এই মনস্টার যে বানালো কিন্তু এই পুলিশদের উপরে ভর করে। কিন্তু আমরা কি এই স্বল্প সময়ের মধ্যে 37 দিনের সরকারের মধ্যে আমরা কি পারা, বা আপনারা যদি আজকে যদি ক্ষমতায় যান, আপনি কি পারতেন এই বাস্তবতার মানদণ্ডে দাঁড়িয়ে টোটাল আপনি দেখেন আমার ব্লাডটা, আপনার একটা রক্ত দূষিত, অনেক সময় আমাদের রক্তকে চেঞ্জ করতে হয়, পুরো ব্লাডটাকে শরীর থেকে রক্তটা বের করে আরেকটা রক্ত পুশ করে ওইটাকে অ্যাক্টিভেট করতে কিন্তু আপনার কিন্তু সময় লাগে, এবং ওইখানে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে। আমি মনে করি আমাদের মানসিকভাবে আমরা কি চাচ্ছি, এবং ওই সমস্ত পুলিশ অফিসারদেরকে একটু বলতে চাই, বিগত দিনের শিক্ষা থেকে পুলিশ অফিসাররাও যদি মনে করে যে না, আমরা আমাদের জায়গায় আমরা জাস্টিস আমরা জনগণকে দেব, আমরা ওই বায়াসনেস আমরা কোনো পক্ষ আমরা নেব না, যদি তারাও যদি সচেতন হয় এবং তারাও যদি নিজেদেরকে এতটুকু জায়গায় নিয়ে আসে, প্রভাব শুনতে ভালো লাগছে যে প্রভাবমুক্তভাবে একটা মনোভাব থাকা লাগবে। জি, প্রভাবমুক্তভাবে হয়তো কাজ করবে, নৈতিকতার জায়গা পুলিশ বাহিনী সদস্যদেরই বারবার বলছেন, কিন্তু আসলে কি সম্ভব প্রভাবমুক্তভাবে কাজ করা? সম্ভব। প্রথমত হচ্ছে যে আমরা এই আলোচনাটা আসলে শুরু করেছিলাম পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে। পোশাক পরিবর্তনের আলোচনাটা এসেছিল এই কারণে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকাটা ছিল, সেটা দেখে পুলিশের প্রতি সাধারণ মানুষের এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছিল, এবং পুলিশকে দেখলে মানুষের যে তার প্রতি যে একটা শ্রদ্ধাবোধ থাকবে বা পুলিশের কথা শুনবে, সেরকমটা হচ্ছিল না। পুলিশ নিজেও একেবারে তার মনোবল ছিল তলানিতে, এবং পুলিশের প্রতি জনগণের আস্থাটাও ছিল তলানিতে, এবং সেখান থেকে দুটো পরিবর্তন খুব প্রয়োজন ছিল। প্রথমত হচ্ছে পুলিশের ভাবমূর্তির পরিবর্তন, এবং সেটা পোশাকের মাধ্যমে এটার একটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব থাকে, যে কারণে পোশাক পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আর সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা হয়েছিল আসলে পুলিশকে কারা পরিচালনা করবে তার উপর নির্ভর করে আসলে পুলিশের আচরণটা কি হবে। পুলিশকে যারা পরিচালনা করেন তারা যদি পরিবর্তিত হন তাহলে পুলিশ পরিবর্তিত হতে বাধ্য, এবং তারা পরিবর্তিত হলে পুলিশকে যদি আপনার সরকার তার নিজস্ব স্বার্থে ব্যবহার না করে তাহলে পুলিশ যে একটা সুন্দর ভূমিকা পালন করতে পারে সেটা কিন্তু আমরা এই সর্বশেষ জাতীয় নির্বাচনে দেখেছি। আমাদের যে জাতীয় নির্বাচনটা হয়েছে, এই জাতীয় নির্বাচনের আগে অনেক কথা হয়েছে, বলা হয়েছে যে এই পুলিশ দিয়ে এই নির্বাচন আয়োজন করা সম্ভব না, সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা এই পুলিশের পক্ষে সম্ভব না, তাদের সক্ষমতার ঘাটতি আছে। আইন শৃঙ্খলা নিয়ে নির্বাচনের আগেও অনেক কথা হয়েছে, কিন্তু নির্বাচনের সময় আপনি দেখেন এই পুলিশকে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে দল নিরপেক্ষভাবে ব্যবহার করার ফলে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ একটা নির্বাচন আমরা দেখেছি। এবং বাংলাদেশে এই নির্বাচনে কোথাও কোনো রাজনৈতিক দল পুলিশের কোনো ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেনি যে পুলিশ তার নিরপেক্ষ অবস্থানে থাকতে পারেনি। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পুলিশকে যারা পরিচালিত করবে তারা পরিবর্তিত ছিল, তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। পুলিশকে এখন যারা পরিচালনা করবেন, যারা পরিচালনার দায়িত্বে আছেন, তারা যদি পরিবর্তিত মনোভাব নিয়ে যদি কাজ করেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ পুলিশের যে পুলিশিং যে রুলটা আছে সেই রুল অনুযায়ী পুলিশের যে ম্যানুয়ালটা আছে, অপারেশনাল ম্যানুয়ালটা আছে, সেই ম্যানুয়ালের মাধ্যমে পরিচালনা করবেন, পুলিশকে ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে ব্যবহার করবেন না, তারা যদি পরিবর্তিত হন তাহলে বাংলাদেশের পুলিশ পরিবর্তিত হতে বাধ্য। অবশ্যই সেটাই আসলে কিন্তু সকল মানুষেরই চাওয়া যে যারা পরিচালনা করবেন অথবা যারা সরকারে আছেন তারা আসলে পুলিশ বাহিনীকে প্রভাব মুক্ত রেখে জনস্বার্থে আসলে সেটি যেন ব্যবহার হয় সেই প্রত্যাশাই বারবার করেন।